অনেক ধরনের প্রশ্ন অনেক সময়ই আমি পাচ্ছি এবং সেগুলো আমি উত্তরও দিয়েছি ভিডিওর মাধ্যমে, কমেন্টে। তো তারপরেও তোমরা অনেকেই হচ্ছে এই বিষয়টা নিয়েই প্রশ্ন করে যাচ্ছ, তোমাদের রেজাল্ট কবে হবে, ইন্টারভিউ কবে হবে। তো আজকে তোমাদের এই বিষয়টা নিয়েই আরও একটু সময় নিয়ে আলোচনা করব। তার আগে বলবো যে তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের প্রত্যেকের কথা হচ্ছে যে এর আগে আমি বলেছিলাম, গুড ইভিনিং, প্রত্যেকের কথা হচ্ছে এর আগে আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে রেজাল্ট দেওয়ার কথা। তো সেই রেজাল্ট কেন এখনো পর্যন্ত দিল না? প্রথমত দেখো, এটা তো হচ্ছে একটা ডিপার্টমেন্টের একটা বিষয় রয়েছে, তোমরা জানো সকলে। সেটা তো পুরোটা আর আমাদের কারোর উপর নির্ভর করে না, ডিপার্টমেন্টের কতগুলো নিজস্ব বিষয় রয়েছে। আমরা জানি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যতগুলো রিক্রুটমেন্ট রয়েছে, এই প্রত্যেকটা রিক্রুটমেন্টের উপরে ওবিসি সংক্রান্ত যে রায় সুপ্রিম কোর্টে যেটা এখনো পেন্ডিং রয়েছে, সেটার একটা বড় ভূমিকা রয়েছে। ওবিসি সংক্রান্ত রায় কি নিয়ে? সেটা হলো যে কাদের ওবিসি সার্টিফিকেট থাকবে এবং কাদের ওবিসি সার্টিফিকেটটা বাতিল হবে। ইতিপূর্বে কলকাতা হাইকোর্ট খুব সম্ভবত মে মাসের 24 তারিখ 2024 সালে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে 2010 সালের পরে তৈরি হওয়া, নিয়ম না মেনে তৈরি হওয়া 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট প্রায় সংখ্যাটা দাঁড়াচ্ছে, সেটা ইনভ্যালিড। নিয়ম না মেনে যেগুলো তৈরি হয়েছে, অর্থাৎ প্রপার নিয়মকানুনের মাধ্যমে যেগুলো হয়নি, সেগুলো কিন্তু বাতিল হবে। তো স্বাভাবিকভাবে ওবিসি ক্যান্ডিডেটরাও একটা আশঙ্কার মধ্যে রয়েছে যে স্যার আমার সার্টিফিকেটটা বাতিল হবে কিনা বা এই বিষয়গুলো। তো যাই হোক, এই যে হাইকোর্টের রায়টা, সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য পশ্চিমবঙ্গ সরকার আবার সেটাতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। তো সেটার যে রায়, ওবিসি সংক্রান্ত রায়, লাস্ট যে ডেটটা ছিল, মানে সেকেন্ড ডেট শুনানি হওয়ার, সেটা ছিল গত 28 এবং 29 জানুয়ারি। গত 28 এবং 29 জানুয়ারি এই ওবিসি সংক্রান্ত রায় সুপ্রিম কোর্টে প্রকাশ হওয়ার কথা ছিল। তো সেই হিসেবে আমি বলেছিলাম যে যদি 28-29 তারিখে ওবিসি সংক্রান্ত ফাইনাল ভার্ডিক্ট হয়ে যায় সুপ্রিম কোর্টে, তাহলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তোমরা রেজাল্টগুলো পাবে, বা ইন্টারভিউ যেগুলো পেন্ডিং রয়েছে, শুরু হচ্ছে না, সেগুলো শুরু হবে। এবার যেটা আমরা দেখলাম 28শে জানুয়ারি যেটা হলো, যে সেই ডেটটাকে, মানে শুনানির ডেটটাকে আবার পিছিয়ে দেওয়া হলো। যেটা ফাইনাল যেটা শুনানি ছিল, রায় ছিল, যেটা ফাইনাল রায়, সেই ডেটটাকে পিছিয়ে দেওয়া হলো। সেটা করে দেওয়া হলো 18ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে 11 ফেব্রুয়ারি। তো আরও 7 দিন অপেক্ষা করতে হবে ওবিসি সংক্রান্ত রায়ের জন্য সুপ্রিম কোর্টে। তো এই মুহূর্তে এই ওবিসি সংক্রান্ত রায়ের জন্যই কিন্তু অনেকগুলো পরীক্ষা আর অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হচ্ছে না, অথবা অনেকগুলো পরীক্ষার রেজাল্ট প্রকাশ হচ্ছে না, অথবা অনেকগুলো পরীক্ষার প্রসেসিংটাই শুরু হচ্ছে না। যেহেতু পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানে এই যে অ্যাসপিরেন্টসগুলো রয়েছে, ওবিসি যারা অ্যাসপিরেন্টস রয়েছে, তাদের বেশিরভাগের মানে সার্টিফিকেট ভ্যালিড থাকলেও 12 লক্ষ যেহেতু সংখ্যাটা একটা বড় সংখ্যা রয়েছে, এবার তারা সকলে হয়তো অ্যাসপিরেন্টস নয়, কিন্তু যদিও এই সংখ্যাটা একটা বড় সংখ্যা, মানে 2010 সালের পরে তৈরি হয়েছে, সেই সংখ্যাটা একটা বড় সংখ্যা। এতটা সংখ্যক যেহেতু সার্টিফিকেটের বিষয় রয়েছে, তো রাজ্য সরকার চাইছেন যে সেটা যেন মানে বাতিল না হয়, কিন্তু আদতে খুব সম্ভবত সুপ্রিম কোর্ট কিন্তু সেটাতে স্টে আর দেবেন বলে মনে হয় না। 18 তারিখে আমরা হয়তো এটা ফাইনাল ভার্ডিক্ট পাবো। এখন আমরা এর আগেও দেখেছি যে সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে
বিভিন্ন যে রায়গুলো থাকে, মানে যে হিয়ারিংগুলো থাকে বা যে ভার্ডিক্টগুলো থাকে, সেগুলো কিন্তু ডেটগুলো কি হয়, চেঞ্জ হয়। যে ডেটে হওয়ার কথা ছিল সেটা তো হয় না। তোমরা দেখেছো যে এসএসসির মামলার ক্ষেত্রেও ঠিক তাই, 26,000 যে টিচিং নন টিচিং এর ব্যাপারটা রয়েছে, যেটা নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে, তো সেখানেও কিন্তু শুনানিটা কিন্তু হলো না। তো সেটাও কিন্তু পেন্ডিং থেকে গেল, শুনানিটা হলো না, বা ফাইনাল যে রায়টা সেটা কিন্তু বেরোলো না। তো এখন আগামী 18ই ফেব্রুয়ারি আমাদের অপেক্ষা করতে হবে। যদি সেদিনই ওবিসি সংক্রান্ত রায়টা প্রকাশ হয়ে যায়, সুপ্রিম কোর্ট যদি ওবিসি রায়টা দিয়ে দেয়, ওবিসি সংক্রান্ত রায়টা, তাহলে কিন্তু কারা ওবিসি থাকলো কারা থাকলো না সেটা ক্লিয়ার হবে। এবং তারপরে তোমরা আশা করতে পারো যে তোমাদের রেজাল্টগুলো প্রকাশ হবে। তোমরা কমেন্ট করো, আমি কমেন্টের উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করতে থাকো, আমি ভিডিও শেষে কমেন্টের উত্তর দিচ্ছি। আচ্ছা, কমেন্টগুলো আমি দেখে নিচ্ছি, পরে উত্তর দিচ্ছি। তো যে বিষয়টা হলো যে তোমরা এই যে যদি আগামী 18 তারিখে, যদি 18ই ফেব্রুয়ারি যদি এই রায়টা প্রকাশ হয়, সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত রায় যদি প্রকাশ হয়, তাহলে কি 18 তারিখেই তোমাদের রেজাল্টগুলো দিয়ে দেবে বা ইন্টারভিউ শুরু হবে? না, তা তো হতে পারে না। তাহলে একটু তো সময় লাগবে, একটু সময় লাগবে। ওবিসি সংক্রান্ত রায়টা বেরোলেও একটু সময় লাগবে। যেমন হচ্ছে হুগলি জেলার যেটা আমার কাছে লাস্ট আপডেট রয়েছে, যে তারা কিন্তু মোটামুটি রেজাল্ট রেডি রেখেছে, লিখিত পরীক্ষার রেজাল্ট। এবার যদি কিছু ওবিসি ক্যান্ডিডেট বাদ পড়ে যায়, তাহলে যারা যোগ্য ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে মানে ইনপুট করতে হবে, যারা অযোগ্য ওবিসি হিসেবে ঘোষিত হবে তাদের আউট করে দিতে হবে। তো সেই হিসেবে আবার নতুন করে লিস্টটা তৈরি করতে হবে, ফাইনাল যে রেজাল্টের লিস্টটা। তো হুগলি জেলার যেটা আপডেট আমার কাছে আছে, যে হুগলি জেলা কিন্তু ওবিসি সংক্রান্ত রায়টা প্রকাশ হলেই তারা লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে। এটা হচ্ছে হুগলি জেলার আপডেট। তোমরা অনেকেই হুগলি জেলা থেকে কমেন্ট করছো বা করবে, তো খুব ভালো করে শুনে নাও যে ওবিসি হুগলি জেলার ক্ষেত্রে যেটুকু আপডেট আমার কাছে আছে, ঠিক আছে, আশা করবো সেটা নির্ভুল হবে, যে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত রায়টার জন্যই সম্পূর্ণরূপে এটা আটকে রয়েছে। এবং যখনই হচ্ছে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত রায়টা বেরোবে, তখনই হুগলি জেলার রেজাল্টটা প্রকাশ করবে। হ্যাঁ, সেদিনই নয়, তার থেকে 2-4 দিন পরে হয়তো সেটা প্রকাশ হবে। আচ্ছা, এই গেল হুগলি জেলা। আশা করি হুগলি জেলা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এবার হচ্ছে তোমরা যারা রয়েছো উত্তর 24 পরগনা জেলা থেকে, যারা রয়েছে উত্তর 24 পরগনা জেলা থেকে যারা রয়েছে, যারা হচ্ছে ইন্টারভিউ দিয়ে দিয়েছো, যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছে, হ্যাঁ বাগদার কথা বলছি, এসডি ক্রিয়েশন কমেন্ট করেছো। আচ্ছা, যারা লিখিত পরীক্ষা দিয়ে দিয়েছো, ইন্টারভিউ যারা দিয়ে দিয়েছো উত্তর 24 পরগনা থেকে, এই যে বিভিন্ন ব্লকগুলো, ব্যারাকপুর, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, স্বরূপনগর, বারাসাত, এছাড়া পানিহাটি বা অন্যান্য যতগুলো আইসিডিএস প্রজেক্টে যতগুলো ইন্টারভিউ হলো নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে, অক্টোবর মাসে শুরু হয়েছিল, তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যেগুলো হলো, তোমরা যারা রেজাল্টের জন্য ওয়েট করছো, দেখো যদি দেখা যায় বেসিক্যালি, তাহলে তোমাদের এই যে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কিন্তু ওবিসির রায়টার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওবিসি রায়টার কোনো সম্পর্ক নেই। তবুও মেবি হতে পারে যে উত্তর 24 পরগনার যে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট অথরিটি রয়েছে, তারা হয়তো ওয়েট করছেন ওবিসি রায়টার জন্য। কিন্তু আমরা যতটুকু জানছি বুঝছি সকলে আর কি, যারা ইতিমধ্যে উত্তর 24 পরগনা থেকে যারা ইন্টারভিউ দিয়েছি, তারা কিন্তু আমরা অ্যানালাইসিস করে এটা বুঝতে পারছি আমাদের জ্ঞানে, যে উত্তর 24 পরগনার যে ইন্টারভিউটা হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ওবিসির প্রভাব পড়ার কথা নয়, ওবিসি সংক্রান্ত রায় প্রভাব পড়ার কথা নয়। কিন্তু আমরা এটাও বুঝতে পারছি না যে রেজাল্টটা এতটা সময় তাহলে লাগছে কেন। তাহলে সেই হিসেবে কিন্তু আশঙ্কা করা যায় যে তারাও হচ্ছে ওবিসি সংক্রান্ত রায়ের জন্য ওয়েট করছেন। যদি সেক্ষেত্রে হতে পারে 2-4 জন ওবিসি ক্যান্ডিডেটের কিন্তু হয়তো নাম লিস্ট থেকে, ফাইনাল লিস্ট থেকে, মানে ফাইনাল প্যানেল থেকে বাদ পড়লেও পড়তে পারে। কিন্তু যখন উত্তর 24 পরগনা জেলায় যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল, আমি তো কোচিং করিয়েছিলাম, আমি জানি খুব ভালো করে, তখন কিন্তু উত্তর 24 পরগনা জেলায় এই ওবিসির যে এনসিএল সার্টিফিকেট
বা ওবিসিদের বিষয়ে কোনো রকম কড়াকড়ি বা কোনো কিছু কিন্তু সেটা কিন্তু করা হয়নি, মানে একদম ইজিলি তারা মানে ইন্টারভিউটা ফেস করেছে। কোনো রকম এই ওবিসি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাদের কাউকে কোনো রকম সমস্যা কিন্তু ফেস করতে হয়নি। এবং ওবিসি এনসিএল সার্টিফিকেটের ক্ষেত্রেও তাদেরকে প্রপার টাইম দেওয়া হয়েছে, যথেষ্ট এনাফ টাইম দেওয়া হয়েছে যাতে তারা ওবিসি এনসিএল সার্টিফিকেট ইস্যু করতে পারে। ইভেন মানে খুব একটা মানে সমস্যা হয়নি। তো এক্সপেক্টেড যে তোমরা মার্চের দিকে তোমাদের রেজাল্টটা মানে একদম প্রথম দিকে রেজাল্টটা পাবে। আর যারা তোমরা লিখিত পরীক্ষা দিয়েছো 29 সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, খুব সুন্দর বনগাঁ থেকে যারা দিয়েছো আর কি, বনগাঁ থেকেই দিয়েছো, তো তোমরাও কিন্তু এক্সপেক্ট করতে পারো যে ওবিসি সংক্রান্ত রায়টা সুপ্রিম কোর্টে প্রকাশ হওয়ার পরে, ওবিসি সংক্রান্ত রায়টা সুপ্রিম কোর্টে প্রকাশ হওয়ার পরে তোমরা লিখিত পরীক্ষার রেজাল্টটা পাবে। এবং একটা জিনিস মাথায় রাখবে যে লিখিত পরীক্ষার রেজাল্ট সেটা হুগলি হোক আর উত্তর 24 পরগনা জেলা হোক, যখনই লিখিত পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হবে তার কিন্তু একদম ইমিডিয়েট পরেই কিন্তু ইন্টারভিউ শুরু হবে। ঠিক আছে, তোমরা কমেন্ট কে করছো আমি একবার দেখে নেই। আর যাদের কমেন্ট মানে যাদের প্রশ্ন রয়েছে তারা কমেন্ট করো। এসএল ওয়ার্ল্ড গুড ইভিনিং জানিয়েছো, একদম প্রত্যেককেই শুভ সন্ধ্যা। এসডি ক্রিয়েশন কমেন্ট করেছো, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। মমতাজ বিবি কমেন্ট করেছো, দিশা অ্যাঞ্জেল কমেন্ট করেছো, অপরূপা সাহা কমেন্ট করেছো, অপরূপা সানা লেখা রয়েছে। এসডি ক্রিয়েশন দিশা গোস্বামী, আবার এসডি ক্রিয়েশন যুথিকা মন্ডল কমেন্ট করেছো নর্থ 24 পরগনাস থেকে, ভাইবা বসে রেজাল্ট কবে দেবে তো বললাম। মেহবুবা খাতুন কমেন্ট করেছো গুড ইভিনিং, হ্যাঁ গুড ইভিনিং। এসডি ক্রিয়েশন কমেন্ট করেছো, ধন্যবাদ দিয়েছো। তুলিস ব্লগ কমেন্ট করেছো, এসডি ক্রিয়েশন আবার কমেন্ট করেছো, বাগদা, হ্যাঁ তো বাগদাটা বললাম। আচ্ছা, দিশা গোস্বামী কমেন্ট করেছো, দিশা অ্যাঞ্জেল কমেন্ট করেছো, নরেশ ভাই 2020 আলিপুরদুয়ার থেকে কমেন্ট করেছো, তুলিচ করেছো, তুলিচ ব্লক, দেন এসডি ক্রিয়েশন অভিজিৎ বারিক। আচ্ছা, তোমরা আর যাদের কমেন্ট করার দরকার রয়েছে, যাদের প্রশ্নের উত্তর পাওনি কমেন্ট করো। যেটা বলছিলাম যে ও বলছে বাগদার যে বিষয়টা, দেখো আমি বললাম যে বাগদার ক্ষেত্রে, বাগদার তুমি ইন্টারভিউ দিয়েছো, বাগদা থেকে তো ইন্টারভিউ হয়েছে। আচ্ছা, বাগদার ইন্টারভিউয়ের রেজাল্ট বা উত্তর 24 পরগনা জেলার ফার্স্ট ফেজে যে ইন্টারভিউটা হলো সেই রেজাল্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ চোখে যে সেখানে কিন্তু ওবিসি সংক্রান্ত কেসের কোনো প্রভাব নেই। কিন্তু এই যে দেরিটা হচ্ছে, এই এতটা সময় লাগছে, সেই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে, তো তারপরে এই যে লম্বা একটা সময় লাগছে, তাতে কিন্তু ধারণা হচ্ছে যে এখানেও হয়তো ওবিসির একটা প্রভাব পড়লেও পড়তে পারে। আমি সেটাই বলেছি। তো সেই জন্য আমি বলছি যে তোমরা মেবি যদি ফেব্রুয়ারিতে যদি 18 তারিখে এই ওবিসি সংক্রান্ত রায়টা চলে আসে প্রকাশ্যে, মানে ফাইনাল শুনানিটা যদি হয়ে যায় ভার্ডিক্ট সুপ্রিম কোর্টে, তাহলে তোমরা মার্চের দিকে রেজাল্টটা পেতে পারো। একই রকম ভাবে যেটা বললাম যে হুগলি এবং উত্তর 24 পরগনা থেকে যারা লিখিত পরীক্ষা দিয়ে রেজাল্টের ওয়েট করছো, তোমাদেরটা কিন্তু এই যতক্ষণ না পর্যন্ত ওবিসি সংক্রান্ত রায়টা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা ক্ষীণ, খুবই কম। আচ্ছা, তো হ্যাঁ কমেন্ট করো, আমি উত্তর দিচ্ছি, তোমরা কমেন্টগুলো আমি দেখছি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে ওবিসি সংক্রান্ত রায় না বেরোলে কিন্তু উত্তর 24 পরগনা জেলা এবং হুগলি জেলার যে লিখিত পরীক্ষা রেজাল্ট সেটা প্রকাশ হবেই না, ভীষণ ক্ষীণ, এবং হুগলি জেলার তো হবেই না। তো সেক্ষেত্রে যদি 18 তারিখে রেজাল্ট সুপ্রিম কোর্টে যদি ওবিসি রায়টা বেরিয়ে যায় তাহলে তোমরা রেজাল্ট পাবে। আর যদি আরো পিছিয়ে যায়, মানে তারিখ ফে তারিখ যেটাকে বলা হয় আর কি, তারিখ ফে তারিখ যদি হয় যে এই ডেটের পরে আর একটা ডেট, তারপরে আবার ডেট, যেটা আমরা দেখি আর কি বিভিন্ন ক্ষেত্রে, তো সেরকম হলে কিন্তু রেজাল্টগুলো পিছিয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে যেটা হলো কোচবিহার জেলা এবং বীরভূম জেলা ও আলিপুরদুয়ার জেলা। কোচবিহার, বীরভূম, আলিপুরদুয়ার জেলা থেকেও প্রচুর কমেন্ট আমি দেখি, অনেকে কমেন্ট করো। তোমরা দেখবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি তোমাদের এই যে একটাই তো প্রশ্ন সকলের উত্তর দিয়ে দেওয়ার, উত্তর দিয়েও দিয়েছি। আর সবসময় কমেন্টগুলো উত্তর দেওয়া সম্ভব হয় না, আমি কিন্তু ভিডিওতেই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এই যে কোচবিহার জেলার মাথাভাঙ্গা, তারপরে হচ্ছে শীতলকুচি, তারপরে দিনহাটা, হ্যাঁ দিনহাটা, শীতলকুচি এবং মাথাভাঙ্গা, এই যে তিনটে ব্লকের যে কয়েকটা যে আইসিডিএস প্রজেক্টের ইন্টারভিউ যেটা হওয়ার কথা ছিল, তারপরে হঠাৎ করে পোস্টপন্ড হয়ে গেল,
তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। মানে এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য। তোমরা যদি কোচবিহারের ওয়েবসাইটটা দেখো, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে পোস্টপন টিল ফার্দার একটা কিছু বলা হয়েছে, ঠিক আছে? তো খুব দ্রুত হবে এটা তো বলাই নেই কোথাও। এবার তোমরাও কিন্তু ওবিসি সংক্রান্ত রায়টা সুপ্রিম কোর্টে প্রকাশ না হলে তোমাদের ইন্টারভিউটা শুরু হবে না। কিন্তু কোচবিহার জেলার ক্ষেত্রে যখনই হচ্ছে সুপ্রিম কোর্টের রায় দিয়ে দেবে ওবিসি সংক্রান্ত রায়টা, যদি 18 তারিখে দিয়ে দেয়, তাহলে কিন্তু তার 7 দিনের মধ্যে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। কোচবিহার জেলার কথা বলছি। আচ্ছা, বাকি যারা আলিপুরদুয়ার জেলা থেকে, তোমরা অনেকের কমেন্ট আমি পাই, কিন্তু আমি লাইভে বলছি, বিশ্বাস করো আলিপুরদুয়ার জেলা সম্পর্কে আমার কাছে কোনো ভালো ইনফরমেশন নেই, তাই আমি এটার বিষয়ে ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করতে পারছি না যারা তোমরা কমেন্ট করেছো। তবে দেখো, রেজাল্টগুলো তো এর আগেও তো ইন্টারভিউ হলো, সেটা রিক্রুটমেন্টটাও হয়ে গেল, সেটা 2024 সালে জানুয়ারি মাসের দিকে মোস্ট প্রবাবলি। তো সেটা তো খুব দ্রুত হয়েছে, হ্যাঁ। এবং তারপরে আবার রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে আলিপুরদুয়ার জেলায়। তো তোমরা এক্সপেক্টেড যে একটু ওয়েট করো, মার্চের দিকে রেজাল্টটা পেয়ে যাবে, মার্চের সেকেন্ড উইকের দিকে পেয়ে যাবে। কিন্তু যদি ওবিসি সংক্রান্ত রায়ের জন্য থেমে থাকে তাহলে কিন্তু সময় লাগবে। এই ওবিসি সংক্রান্ত রায়টার জন্যই কিন্তু অনেক ধরনের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, অনেক ধরনের নোটিফিকেশন বেরোচ্ছে না, অনেক পরীক্ষা হচ্ছে না, অনেক কিছু হচ্ছে না। তো আমরা সকলেই এটাই চাইবো যে আগামী 18 ফেব্রুয়ারি যেন ওবিসি রায়টা যেন প্রকাশ হয়, তাতে যারা থাকার তারা থাক ওবিসি হিসেবে, যারা থাকার নয় তারা না থাক, সেটাই বরঞ্চ ভালো। কারণ অনেকের অপেক্ষা করতে হচ্ছে শুধু এই রায়টার জন্য, এবং এই রায়টা এর আগে দুটো ডেট ছিল, সেই দুটো ডেটের মধ্যে একটা ডেটও প্রকাশ হয়নি, গত 28-29 তারিখেও হয়নি, এবং আগামী 18 তারিখে যেন ফেব্রুয়ারি মাসের সেটা যদি হয় খুব ভালো হয়। আচ্ছা, বীরভূমের দুই একটি ব্লক মানে আইসিডিএস প্রজেক্ট থেকে তোমরা হচ্ছে অনেকেই কমেন্ট করছো আমার কাছে যে স্যার আমাদের ইন্টারভিউটা কবে হবে, লিস্ট বেরিয়েছিল তারপরে আর কোনো খবর নেই। তো দেখো, তোমাদেরটা তো তোমরা জানোই অফলাইন, তোমাদের তো বীরভূম জেলার ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন হয়নি। তো তোমরা কিন্তু রেজাল্ট, বীরভূম জেলা, তোমরা কিন্তু রেজাল্ট অনলাইনে পাবে না। তোমাদের রেজাল্ট, লিখিত পরীক্ষার রেজাল্ট টাঙানো হবে কোথায়? টাঙানো হবে সিডিপিও অফিসে, এবং তোমরা ইন্টারভিউয়ের চিঠি হয়তো খুব সম্ভবত বীরভূম জেলার ক্ষেত্রে বাই পোস্টে পাবে, হ্যাঁ। এবং কি ওবিসি সংক্রান্ত রায়ের জন্য ইন্টারভিউ শুরু হতে গিয়েও থেমে গিয়েছে। ডিসেম্বর মাসে 24 তারিখে খুব সম্ভবত হওয়ার কথা ছিল, যতটুকু আমি মনে করতে পারছি। তারপরে কিন্তু সেটা আর হয়নি, এবং দু একটা ব্লকের রেজাল্টই প্রকাশ হয়নি। তো সেক্ষেত্রে ওবিসি সংক্রান্ত রায়টার জন্যই নির্ঘাত একদম সেটাই, হ্যাঁ, অন্য কোনো কিছু নয়। এটা ওবিসি সংক্রান্ত রায় না বেরোলে বীরভূম জেলার ইন্টারভিউ হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলি নতুন রিক্রুটমেন্ট কোথায় হবে, কীভাবে হবে, তো আগেও এটা অনেকবার করে বলেছি। আচ্ছা, তার আগে কমেন্টগুলো আর একটু দেখে নিই। আচ্ছা, কমেন্ট দেখি। কমেন্ট হচ্ছে বাগদা থেকে এসডি ক্রিয়েশন, হ্যাঁ তোমারটা তো বলে দিয়েছি। দিশা গোস্বামী, দিশা অ্যাঞ্জেল কমেন্ট করেছো, উত্তর আশা করি পেয়েছো। তারপরে হচ্ছে নরেশ কমেন্ট করেছো, তুলিস, তারপরে এখানে নিচের দিকে অভিজিৎ কমেন্ট করেছো। এসএল ওয়ার্ল্ড, কোচবিহারের বাকি আইসিডিএস ইন্টারভিউয়ের জন্য হেল্প করুন স্যার, কিভাবে প্রিপারেশন নেব? একদম, আমার ক্লাস কোচবিহার জেলার যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য ক্লাস হচ্ছে। অলরেডি ক্লাসের তোমরা দুই একটা ঝলক হয়তো ইউটিউবে আমি শেয়ারও করেছি, তোমরা হয়তো দেখেওছো, এবং অনেকে নোটগুলোও পারচেস করেছে। তো যদি যারা কোচবিহার জেলা থেকে ইন্টারভিউ দেবে, বা যারা হুগলি জেলা থেকে ইন্টারভিউ দেবে প্রস্তুতি নিচ্ছ, বা বীরভূম জেলা থেকে ইন্টারভিউ দেবে প্রস্তুতি নিচ্ছ, বা আলিপুরদুয়ার জেলা থেকে ইন্টারভিউ দেবে প্রস্তুতি নিচ্ছ, অথবা উত্তর 24 পরগনা জেলা থেকে ইন্টারভিউ দেবে প্রস্তুতি নিচ্ছ, অথবা অন্য কোনো জেলা থেকে লিখিত পরীক্ষা দিয়ে প্রস্তুতি নিচ্ছ, মানে প্রত্যেকের জন্য হচ্ছে নোটস রয়েছে। তোমরা মনে করলে আমাকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কানেক্ট হতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9641015588। সব থেকে বড় কথা হচ্ছে এই যে লাইভটা চলছে, এই লাইভ ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। এই লাইভ ভিডিওর ডেসক্রিপশনে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা ওপেন একটা গ্রুপ রয়েছে শুধুমাত্র আইসিডিএস ওয়ার্কার হেল্পার ক্যান্ডিডেটদের জন্য। যদি যারা মনে করে সেখানে জয়েন হতে পারে, তাহলে কি হয়, অনেক সময় যেহেতু আমি ইউটিউবে কমেন্ট উত্তর দিতে পারি না, তো ওখানে গ্রুপে প্রশ্ন করলে তোমরা হয়তো উত্তরগুলো আরও হয়তো তাড়াতাড়ি পাবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হওনি, মানে যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে বা লিখিত পরীক্ষা দেবে, বা কোনো জেলা থেকে প্রস্তুতি নিচ্ছ, কোনো রকম হেল্প দরকার রয়েছে,
এবং যারা আমার কোনো পেইড গ্রুপে নেই, যারা আমার কোনো অন্য কোনো গ্রুপে নেই, তারা কিন্তু মনে করলে এই গ্রুপে জয়েন হতে পারো। এই যে লাইভ ভিডিওটা চলছে, এই লাইভ ভিডিও যে ডেসক্রিপশন বক্সে থাকে নিচের দিকে, ঠিক আছে, এই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা মনে করলে সেখানে সেই গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। জয়েন হয়ে গিয়েও তোমাদের এই যারা কমেন্ট করছো স্যার কীভাবে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবো, হেল্প করলে ভালো হয়, বা কীভাবে ক্লাস করব, তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও কমেন্ট সেখানেও গ্রুপে মেসেজ করতে পারো। আমি তবুও একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 9641015588। এবং এই প্রসঙ্গে বলে দিই যে যখন যে জেলার ইন্টারভিউ হয়, তখন ইন্টারভিউয়ের প্রস্তুতি হিসেবে মোটামুটি 1 মাস মতো ক্লাস নেওয়া হয়, ঠিক আছে। 1 মাসের আমি 30 days হিসেবে ধরে চলি, কারণ ইন্টারভিউয়ের ডেট যখন দেয় তখনই ক্লাসটা শুরু হয়। তো কোচবিহার জেলার ইন্টারভিউয়ের ডেটটা দিয়েছিল, তখন ক্লাস শুরু হয়েছে, এবং ইতিমধ্যে কোচবিহার জেলার 17টার মতো ক্লাস করিয়ে দেওয়া হয়েছে, এবং আরও ক্লাস হবে। ইন্টারভিউয়ের ডেটটা দিলে আরও ক্লাস, কিছু বাকি ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো হবে। তো কোচবিহার জেলার যারা মাথাভাঙ্গা থেকে, শীতলকুচি থেকে বা দিনহাটা থেকে রয়েছো, তোমরা মনে করলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি ক্লাস করে কেউ করতে না পারো, তাহলে প্রত্যেকটা ক্লাসের সেই যে ক্লাসগুলো আমি নেই গুগল মিটে, সেগুলো তো ইউটিউবে প্রত্যেকটা দেওয়া হয় না, তো গুগল মিটে হচ্ছে সেই ক্লাসগুলোর কি থাকে, রেকর্ডিং থাকে। সেই ক্লাসগুলো প্রত্যেকটা রেকর্ড করা হয়। তো যদি কেউ কোনোদিন ক্লাস করতে না পারে, তাহলে রেকর্ডিং ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হয়, তো পরেও ক্লাসগুলো বারবার করে দেখার সুযোগ থাকে, ঠিক আছে। আচ্ছা, আর কি রয়েছে, আর যদি মনে করো যে ক্লাস করবে না বা শুধুমাত্র নোটসগুলো হলেই চলবে, তাহলে পিডিএফ আকারে তোমরা নোটসগুলো নিতে পারো, পিডিএফগুলো পাঠিয়ে দেওয়া হবে, পেমেন্ট করলেই সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। একটা জিনিস মনে রাখবে, এই ক্লাস করার জন্য পে করতে হবে, আর যদি নোটস নাও তাহলে কিন্তু পে করতে হবে, ঠিক আছে। ওগুলো কিন্তু পেইড সার্ভিস। আচ্ছা, তো যেটা কমেন্টে ছিলাম, রাখি বলছে, তার আগে আরেকটা কমেন্ট আছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বিষয়ে বললাম। আচ্ছা, আপনি ইনফরমেশন এইভাবে দিতে থাকবেন। ইনফরমেশন দিচ্ছি, চেষ্টা করছি। আর তো কি, কোচবিহারের বাকি এসিডিসি ইন্টারভিউর জন্য হেল্প করুন। আচ্ছা, বললাম তোমার বিষয়টা। স্যার বলছি, নেক্সট কোনো রিক্রুটমেন্ট আছে? এই রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে, হ্যাঁ। এছাড়াও আরও অন্যান্য বেরোবে, কিন্তু পশ্চিমবঙ্গে এগুলো এখন বেরোচ্ছে না ওবিসি সংক্রান্ত রায়ের জন্য। আচ্ছা, থাকলে ইনফরমেশন দিয়ে দেবেন। হ্যাঁ, চ্যানেল ফলো করো, আশা করি মানে ফলস ইনফরমেশন পাবে না, ঠিক আছে। আশা করি ফলস ইনফরমেশন কখনোই পাবে না। আচ্ছা, রাখি বলছো জমি সংক্রান্ত মামলা হয়েছে নাকি কোচবিহারে? না, দেখো, জমি সংক্রান্ত যারা রয়েছে না, এর আগেও যখন এই কোচবিহার জেলার যখন মেকলিগঞ্জ, হলদিবাড়ি, তারপরে কোচবিহার 1, কোচবিহার 2, তারপরে হচ্ছে সিতাই, তুফানগঞ্জ, তখনও এগুলো ছিল, ঠিক আছে। ওগুলো কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না, তখনও ওগুলো ছিল, ওগুলো কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না, ঠিক আছে। সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নেই, নিজের মতো করে প্রিপারেশন নাও। ওটার ডিপার্টমেন্ট যেটা দেখা সেটুকু দেখে নেবে, ঠিক আছে। যারা পাওয়ার যোগ্য তারা নিঃসন্দেহে পাবে। নেক্সট হচ্ছে কমেন্ট, রেগুলার ক্লাস দিলে ভালো হতো, ক্লাস তোর অনলাইনে হচ্ছে ভাই। আচ্ছা, বিপাশা বলছো নট 24 পরগনাসের রেজাল্ট বলে দিয়েছি বিপাশা, একটু ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখতে হবে। আচ্ছা, তুলি বলছো 18 ফেব্রুয়ারি ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, নিঃসন্দেহে তোমরা তো পেয়ে যাবে ইউটিউবে। আচ্ছা, দেন সুপ্রীতি সরকার বলছো স্যার ভালো আছেন? হ্যাঁ, নিঃসন্দেহে ভালো আছি। আচ্ছা, তো এই গেল কয়েকটা ডিস্ট্রিক্টের ইনফরমেশন, মানে কয়েকটা ডিস্ট্রিক্ট বলতে সবগুলোই, নট 24 পরগনাস, লিখিত এবং ইন্টারভিউ, হুগলি জেলার ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার রেজাল্ট, বীরভূম জেলার লিখিত পরীক্ষার রেজাল্ট এবং ইন্টারভিউয়ের সম্ভাব্য ডেট, আলিপুরদুয়ার জেলা সম্বন্ধে যেহেতু আমার কাছে প্রপার ইনফরমেশন নেই, আমি ভুলভাল কোনো কিছু বললাম না, তবে এক্সপেক্টেড যে আলিপুরদুয়ার জেলা কিন্তু খুব একটা খারাপ তাদের মানে পদ্ধতি নয়, ভালো। আমি লাস্ট রিক্রুটমেন্টটা দেখেছি, তারা দ্রুত হচ্ছে ইন্টারভিউ নিয়ে রেজাল্ট দিয়ে একদম জয়েন করিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং তার পরপরই ওটা জয়েন হওয়ার সাথে সাথে আবার নতুন করে আলিপুরদুয়ার জেলা রিক্রুটমেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল একটা বিষয়। তারপরে হলো কোচবিহার জেলার ইন্টারভিউ সম্পর্কে বললাম। কোচবিহার জেলার ইন্টারভিউ তোমরা জেনেই গেলে এখন, এবং বলবো যে প্রস্তুতি নাও। এবং হচ্ছে নতুন রিক্রুটমেন্ট যে জেলাগুলো, একটা জিনিস মনে রাখবে যে এখন এই যে রিক্রুটমেন্ট হচ্ছে আইসিডিএসে, এখন কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন যে নিয়ম রয়েছে, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মে আইসিডিএসে নিয়োগ হচ্ছে। কি নিয়ম? কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মটা কি? যে বয়স হতে হবে 18 বছর থেকে 35 বছর।
তা সে জেনারেল হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, যেই হোক না কেন, 18 থেকে 35 বছর বয়স হতে হবে। এর উপরে আর কোনো ছাড় নেই বয়সের। হ্যাঁ, ইভেন পিএইচ ক্যান্ডিডেট হলেও ছাড় নেই, 18 থেকে 35 বছরই বয়স হতে হবে। এবং হচ্ছে কি মিনিমাম এইচএস পাস হতে হবে। তো আগে যারা মাধ্যমিক পাস করে অনেকেই হয়তো ইন্টারভিউ দিতে পেরেছিলে বা চাকরি পেয়ে গিয়েছো, বা 8 পাসেও হচ্ছে হেল্পারের সুযোগ ছিল, এখন কিন্তু আর সেই সুযোগটা নেই। মিনিমাম এইচএস কোয়ালিফাইড পাস হতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 35। বয়স হতে হবে কত? 18 থেকে 35, এই দুটো হতে হবে বয়স। আচ্ছা, তারপরে হচ্ছে আর যেটা বিষয়, যে আমি তোমাদের সঙ্গে এর আগেও বলেছি যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের যে সাম্মানিক, আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করব, কালকে আশা করছি করব। এই যে সাম্মানিকটা, এটা কিন্তু মানে কি বলা হয়েছে, যে এটা বলা হয়েছে, সরি, এটা বলা হয়েছে যে 22,000 টাকা মিনিমাম করার কথা। 22,000 টাকা, 22K, 22,000 টাকা করার কথা বলা হয়েছে। মানে করবেই যে এক্ষুনি সেটা নয়, মানে এটা এক্সপেক্টেড যে খুব দ্রুত আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে। সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে। সরকারি কর্মীর মর্যাদা জিনিসটা কিন্তু বুঝতে হবে কি জিনিস। সরকারি কর্মীর মর্যাদা জিনিসটা বুঝতে হবে। মানে এখন পর্যন্ত আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের সরকারি কর্মী হিসেবে ধরা হয় না এখন পর্যন্ত। একদম প্রথম থেকে 1975 সালের 2 অক্টোবর থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পাররা সরকারি কর্মচারী নন। তারা কি? তারা কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী, চুক্তিভিত্তিক, কন্ট্রাকচুয়াল টাইপ। হ্যাঁ, আচ্ছা। এবং কাজটা কি? কাজটা বলা হয় স্বেচ্ছাসেবামূলক কাজ, ভলান্টারি ওয়ার্ক, স্বেচ্ছাসেবামূলক কাজ। ঠিক আছে, কিন্তু কি করা হয়েছে পরে ধাপে ধাপে, যেটা করা হয়েছে যে তাদের 60 বছর, 60 ইয়ার্স পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ দেওয়া হয়েছে। তারপরে এখন মনে হয় খুব সম্ভবত 65 ইয়ার্স। তারপরে তাদের সিএল রয়েছে, মানে সিএল মানে ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ রয়েছে, চাইল্ড কেয়ার লিভ রয়েছে, মানে যেটা হচ্ছে কি ম্যাটারনিটি লিভ রয়েছে। সব ধরনের লিভ কিন্তু এখন আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পাররা পেয়ে থাকেন। এবং কি এই যে সাম্মানিকটা, অনারারিয়ামটা যেটা পেয়ে থাকেন, সেটা এখন তোমরা জানো পরিশ্রমের হিসেবে সেটা অনেকটা কম, যে হেডেকটা নিতে হয় একজন ওয়ার্কার দিদিকে বা একজন হেল্পার দিদির উপরে। এবং তোমরা চারদিকে দেখছো কি হারে আইসিডিএস সেন্টারের উপরে বিভিন্ন সময় মানে আইসিডিএস সেন্টারের উপর মানে ঝামেলাগুলো নিশ্চয়ই দেখছো আর কি, বিভিন্ন বিষয় নিয়ে আর কি। তো এই যে বিষয়টা রয়েছে যে সাম্মানিকটা কি রয়েছে এখন। আচ্ছা, যাই হোক, এর আগের একটা ভিডিওতে আমি যেহেতু বলেছি 7,000 টাকা, তো আমার খুব নাকি ভুল হয়ে গিয়েছে। আমি কেন ভুল বলেছি? আরে ভাই, মানুষ মাত্র একটু ভুল হতেই পারে। ওটা হচ্ছে 6,850 টাকা হেল্পারটা পেয়ে থাকে। ঠিক আছে, আমি সেটাকে 7,000 টাকা কেন বলেছি, তো সেটাই হচ্ছে অনেকে কমেন্ট করছে, স্যার আপনি ভুল বলছেন। আরে বাবা, ভুল আর মিস্টেকের মধ্যে তফাৎ বুঝতে হবে। তো 6,850 টাকা এই মুহূর্তে হেল্পারেরা পাচ্ছেন। আচ্ছা, ওয়ার্কারেরা পাচ্ছেন 9,000 টাকা পাচ্ছেন। এবং এর মধ্যে কেন্দ্র সরকারের পার্ট রয়েছে, রাজ্য সরকারের পার্ট রয়েছে। ঠিক আছে, মানে বেতনটা কেন্দ্র সরকারও একা দেয় না, রাজ্য সরকারও একা দেয় না। 60%, খুব সম্ভবত 60% দেয় কেন্দ্র সরকার, আর 40% দেয় রাজ্য সরকার। ঠিক আছে, 60% কেন্দ্র সরকার, রাজ্য সরকার দেয় 40%। তো এই যে বেতনটা আগামীকাল 12 তারিখ, আগামীকাল কত তারিখ? 12 তারিখ, 12 ফেব্রুয়ারি, কালকে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট অধিবেশন, মানে বাজেট হবে। ঠিক আছে, বাজেট হবে। তো সেক্ষেত্রে মানে যেটা শোনা যাচ্ছে যে আগামীকাল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য একটা ভালো রায় আসবে, মানে একটা ভালো ঘোষণা আসবে। সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য রায় আসবে, ঘোষণা আসবে। তারপরে প্যারা টিচার বলো, আশাকর্মী বলো, সবার জন্য আগামীকাল একটা সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। ইভেন লক্ষ্মীর ভাণ্ডারও নাকি বাড়বে, সেটাও শোনা যাচ্ছে। যাই হোক, সেটা একটা সেপারেট বিষয়। আমার বিষয়টা হলো ফোকাস করা মেনলি আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের বিষয়টা। তো শোনা যাচ্ছে যে আগামীকাল, আগামী 12 ফেব্রুয়ারি, আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের যে সাম্মানিক বা বেতনটা রয়েছে, সাম্মানিক বা অনারারিয়ামটা রয়েছে, সেটাও বাড়বে। ঠিক আছে, এবং সেটা কতটা, সেটা একসঙ্গে অনেকটা বাড়বে না, 1,000 টাকা এই মুহূর্তে বাড়ার কথা শোনা গিয়েছে। যদি সেটা হয়ে থাকে এই মুহূর্তের জন্য একটু রিলিফ। ঠিক আছে, একটু বাড়লেও তো একটু বাড়ছে। আচ্ছা, আর হচ্ছে কি যেটা হয়েছে যে এই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের সরকারি কর্মচারীর
মর্যাদা দেওয়ার জন্য কিন্তু দীর্ঘদিনের এটা কিন্তু আলোচনা রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে তাদের আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হবে। সরকারি কর্মীর মর্যাদা দেওয়া হলে কিন্তু অনেক ধরনের সুবিধা তারা পেয়ে যাবেন। যেমন তারা বেতন পাবেন, তখন শুধুমাত্র অনারিয়াম পাবেন না, সাম্মানিক পাবেন না, তখন কিন্তু বেতন পাবেন। একটা বেতনের মধ্যে কি থাকে, বেসিক থাকে, ডিএ থাকে, এইচআরএ থাকে, মেডিকেল থাকে, এই সমস্ত অনেকগুলো সুযোগ থাকে, প্লাস জিপিএফ এর সুযোগ থাকে, পিএফ। তো অনেক ধরনের সুযোগ তারা পাবেন, এবং আমি এক্সপেক্ট করবো যে তারা অতি দ্রুত তারা যেন এই সুযোগগুলো পান। তো যারা হচ্ছে তোমরা যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য পড়াশোনা করছো বা ইন্টারভিউ দিচ্ছ, তাদের বলবো যে একটু সিরিয়াস হও। অন্য চাকরি চট করে ম্যানেজ করা কিন্তু খুব চাপের, মানে এতটা টাফ কম্পিটিশন আছে যে অন্য চাকরি মানে হওয়াটা, মানে যদি খুব মানে দাঁত কামড়ে মানে মাটির সঙ্গে যদি না থাকা যায়, তাহলে চাকরি পাওয়াটা খুব চাপের আছে। মানে প্রচুর পরিশ্রম যারা করছে তারা চাকরি পাচ্ছে, এবং আগামী দিনগুলোতে এই কম্পিটিশনটা আরও টাফ হবে। তো এই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জবটা কিন্তু খারাপ নয়, নিঃসন্দেহে একটা ভালো চাকরি। এটা আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, আবার ভবিষ্যতে বলবো, ঠিক আছে? তো এই এটা নিয়ে যারা পড়াশোনা করছো, বি সিরিয়াস, খুব ভালো করে ইন্টারভিউগুলো দাও, বা যারা লিখিত পরীক্ষা দিচ্ছ, বি সিরিয়াস, খুব ভালো করে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুব ভালো করে লিখিত পরীক্ষা দাও, ইন্টারভিউ দাও, যেন সফলতা পাও, ঠিক আছে? মানে লিখিত পরীক্ষার নাম্বারটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর চাকরি পাওয়ার ক্ষেত্রে। লিখিত পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দিলেই চাকরি পাবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। লিখিত পরীক্ষায় খুব বড় স্কোর করাটা, 90 নাম্বার যে পরীক্ষাটা হয়, সেটা কিন্তু খুব ভালো করে দেওয়াটা বড় ব্যাপার। সেখানে যাদের নাম্বার বেশি আছে এবং যারা ইন্টারভিউটা খুব ভালো দেবে, তারাই চাকরিটা পাবে। লিখিত পরীক্ষা যাদের স্কোর বেশি আছে এবং যারা খুব ভালো ইন্টারভিউ দেবে, তারাই হচ্ছে চাকরিটা পাবে। এখন ইন্টারভিউটা কেন ভালো করে দিতে হয়, ইন্টারভিউ প্রস্তুতি কেন খুব ভালো করে নিতে হয়, কারণ তোমরা যারা লিখিত পরীক্ষায় পাস করেছো বা করবে, তারা কিন্তু কেউ লিখিত পরীক্ষার নাম্বারটা জানতে পারবে না যে তুমি কত নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় পাস করেছো। তো সেজন্যই ইন্টারভিউটা 10 নম্বরের হলেও ইন্টারভিউটা লিখিত পরীক্ষার থেকে 10 গুণ বেশি গুরুত্বপূর্ণ, এবং লিখিত পরীক্ষায় যতটা পড়াশোনা করেছো তার 5 গুণ বেশি পড়াশোনা ইন্টারভিউর জন্য করতে হবে। অনেক বেশি পড়াশোনা ইন্টারভিউর জন্য করতে হয়, কম সময়ের মধ্যে অনেক বেশি পড়াশোনা করতে হয়, মানে লিখিত পরীক্ষার জন্য। তোমরা যতটা লিখিত পরীক্ষার জন্য পড়াশোনা করোনি, তার থেকে অনেক বেশি পড়াশোনা ইন্টারভিউর জন্য করতে হবে, ঠিক আছে? এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তারা কিন্তু পড়াশোনা করছে, অনেকে সেলফ স্টাডি করছে, অনেকে কারো কাছ থেকে গাইড নিচ্ছে। তো যে যার মতো করে কিন্তু পড়ছে। যেহেতু আমি ক্লাস করাই, আমার কাছে কিছুটা হলে তো খবর থাকে। আমার লাইভ ক্লাসের স্টুডেন্টরা হয়তো এখানেও আছে, কেউ হয়তো কমেন্টও করে দেবে এখন। তো ব্যাপারটা হলো যে ইন্টারভিউ যারা দেবে, তারা কিন্তু যদি সত্যি চাকরিটার দরকার থাকে, তাহলে ডানে বায়ে কে কি বলছে কোনো দিকে কান না দিয়ে ফোকাসটা সামনের দিকে রাখো, চোখ সামনের দিকে রাখো। যদি সামনের দিকে যেতে হয়, ডান দিকে বা দিকে তাকাবে তো সোজা জায়গায় যেতে পারবে না, সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না। সেই হিসেবে পড়াশোনা করো। পড়াশোনা করার প্রচুর জারিয়া আছে, এখন প্রচুর মাধ্যম রয়েছে। তোমরা ইউটিউব থেকে পড়তে পারো, গুগল থেকে পড়তে পারো, নোট থেকে পড়তে পারো, বই থেকে পড়তে পারো, অনেক ধরনের উপায় রয়েছে, ঠিক আছে? তো পড়াশোনাটা করো, আশা করি সেটা কাজে লাগবে। খুব ভালো ইন্টারভিউ দিয়ে এবং ভালো লিখিত পরীক্ষা দিয়ে থাকলে তবেই কিন্তু ভালো স্কোর হবে, এবং যাদের স্কোর ভালো হবে তারাই চাকরিটা পাবে। আমরা রিসেন্টলি মানে যেটা কোচবিহার জেলা যেটা হয়ে গেল নিয়োগ, সেখানে কোচবিহার জেলা যেটা করেছে যে লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে, ইন্টারভিউ হওয়ার পরে, ঠিক আছে, লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তারপরে ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হওয়ার পরে মেরিট লিস্ট দিয়েছে, তারপরে সমস্ত ক্যান্ডিডেটরা নিজেদের নাম্বার দেখতে পেরেছে, সে লিখিত পরীক্ষায় কত পেয়েছে এবং লিখিত পরীক্ষায় কাট অফ কত ছিল, ইন্টারভিউতে সে কত পেয়েছে, ইন্টারভিউতে কাট অফ কত ছিল। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হেল্পারদের কাট অফ আলাদা আলাদা হয়, আর ওয়ার্কারের কাট অফ ব্লক অনুযায়ী হয়, তোমরা খুব ভালো করে জানো। তো সমস্ত কিছু কিন্তু কোচবিহার জেলা সেখানে দিয়েছিল। তো আমি একই রকমভাবে বলবো যে উত্তর চব্বিশ পরগনা জেলা, বীরভূম জেলা, হুগলি জেলা, কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, প্রত্যেকে কিন্তু সিরিয়াস হও, কারণ তোমরাই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে এই 5টা জেলা রয়েছে, এবং পাশাপাশি হচ্ছে নদিয়া এবং পশ্চিম বর্ধমান, মোস্ট প্রবাবলি এই 2টো জেলা রয়েছে যেখানে রিক্রুটমেন্ট, এবং মালদা রয়েছে, মালদা লিখিত পরীক্ষাটা হয়নি। আর বাকি কিছু জেলা রয়েছে সেগুলোতেও কিন্তু নোটিশ প্রকাশ হবে। তো কি যেটা বলছিলাম যে 2024 সাল থেকে যেটা নিয়ম চালু হয়েছে, যেহেতু আগামী দিনে বেতনটা 22,000 টাকা করা হবে,
মানে এটা মোটামুটি একটা কথা ফিক্স হয়ে আছে। তো সেই জন্য কিন্তু 18 বছর থেকে 35 বছর এবং মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস না হলে কিন্তু আইসিডিএস পরীক্ষা দিতে পারবে না। এই নতুন নিয়মে যে যে জেলাতে এখনো নিয়োগ হয়নি সেই জেলাগুলোতে নিয়োগ হবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? এই যে নতুন নিয়ম, এই নতুন নিয়মে যে যে জেলাতে এখনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি প্রত্যেকটা জেলা, সেই প্রত্যেকটা জেলাতে নিয়োগ হবে। তোমরা অনেকেই তো প্রশ্ন করো যে আমাদের জেলায় কবে আবার আইসিডিএস এর নতুন করে নিয়োগ হবে। সেই প্রশ্নটার উত্তর খুব ভালো করে শুনে নাও, যে যে পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে নতুন আইসিডিএস এর নিয়োগের যে নিয়মটা রয়েছে 18 থেকে 35 বছর বয়স এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, এই যে নিয়মটা, এই দুটো তো ক্রাইটেরিয়া অ্যাড করা হয়েছে, 18 to 35 ইয়ার্স এজ আর হচ্ছে মিনিমাম এইচএস কোয়ালিফাইড হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া, এই দুটো শর্ত দিয়ে যে যে জেলাতে এখনো পর্যন্ত আইসিডিএস এর নিয়োগ হয়নি সেখানে সেখানে সেই জেলাগুলোতে আইসিডিএস এর নিয়োগের বিজ্ঞপ্তি 2025 সালেই বেরোবে বলে এক্সপেক্টেড। ঠিক আছে? কারণ তোমরা জানো যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নতুন করে 36,000 প্রায় অ্যাপ্রক্স 36,000 আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা যে হবে সেটা কিন্তু ইতিপূর্বেই আমাদের রাজ্যের আইসিডিএস এর যিনি দপ্তরের মন্ত্রী রয়েছেন, নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছেন ডক্টর শশী পাজা, এটা কিন্তু ইতিপূর্বেই কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। তো যে জেলাগুলোতে নিয়োগ হয়নি সেখানে নিয়োগ হবে এই নতুন নিয়মে। তো সেই হিসেবে প্রস্তুতি নিতে হবে। তো আশা করছি তোমাদের বেতন, তোমাদের ছুটি, তোমাদের পরীক্ষার ইন্টারভিউ, তোমাদের পরীক্ষার রেজাল্ট, তোমাদের ইন্টারভিউ রেজাল্ট, কবে কোথায় নিয়োগ হবে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। শুধু একটাই পারিনি, আলিপুরদুয়ার জেলার রেজাল্ট কবে এটা আমার কাছে ইনফরমেশন নেই, তাই কিছু বলতে পারলাম না। যারা ভিডিওটা পরে যারা অ্যাড হয়েছো, ভিডিওটা হচ্ছে প্রথম থেকে দেখতে হবে যদি জানতে হয়। আর হচ্ছে কি, চ্যানেলে যদি কমেন্ট করতে হয় এখন থেকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে চ্যানেল সাবস্ক্রাইব না করলে আর কমেন্ট করা যাচ্ছে না। ঠিক আছে? তো যারা কমেন্ট করবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কমেন্ট করতে পারবে। আর দেখো কমেন্ট করেছো এখানে পরে দিকে, হ্যাঁ আপনার ক্লাস রেগুলার দিলে ভালো হতো। ইউটিউবে অনেকগুলো ভিডিও দিয়েছে, মোর দ্যান 500 ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওগুলো দেখো, আর আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, নোটসগুলো পারচেস করো অথবা ক্লাসে অ্যাড হও। আশা করি গাইডেন্সটা দেওয়া হবে সেখানে আর কোনো কথা হবে না। বিপাশা বলছো ফাইনাল রেজাল্ট উত্তর দিয়েছি, তুলি একটা মেসেজ ডিলিট করেছো, পরে আবার টাইপ করেছো বীরভূমের আইসিডিএস এর হেল্পার ইন্টারভিউ। পূর্ণিমা কমেন্ট করেছো, উত্তর দিয়ে দিয়েছি। সুপ্রীতি সরকার কমেন্ট করেছো। রাখি পাল কমেন্ট করেছো, থ্যাংক ইউ জানিয়েছো, ধন্যবাদ তোমাকেও। তুহিনা দাফাদার কমেন্ট করেছো, বনগাঁও ব্লক, উত্তর দিয়েছি। তারপরে তুলি কমেন্ট করেছো 18 ফেব্রুয়ারি ইনফরমেশনগুলো দেবেন অবশ্যই। ইউটিউবে তোমরা পেয়ে যাবে, নিউজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? পেয়ে যাবে। থ্যাংকস আজকের ইনফরমেশন জন্য তোমাদেরকে প্রত্যেকে ধন্যবাদ, আমাকে অনেকক্ষণ ধরে সহ্য করছো। 29 তারিখে রেজাল্ট কবে দেবে, হ্যাঁ এটা তো বললাম। আর হচ্ছে অপরূপা সিনহা কমেন্ট করছো বরানগরের রেজাল্ট কবে দিতে পারে। দেখো তোমার অনেক কমেন্ট পেয়েছি, অপরূপা মোস্টলি অপরূপা বোধ হয় খুব সম্ভবত বা আরেকজনের কমেন্ট পেয়েছি। তো ওবিসি সংক্রান্ত রায়ের জন্য সব আটকে রয়েছে, একটু কিন্তু ওয়েট করতে হবে। নিপু সর্দার কমেন্ট করেছো বাগদা ব্লকের ইন্টারভিউ রেজাল্ট একদম বলে দিয়েছি। তারপরে প্রীতম মল্লিক, অনেক কমেন্ট পেয়েছি প্রীতম মল্লিকের, স্যার আমি মাধ্যমিক পাস আইসিডিএস চাকরি পাবো না। মাধ্যমিক পাস হলে কিন্তু আইসিডিএস এর নতুন নিয়মে আর চাকরি পাওয়া যাবে না। আশা কর্মী এখনো মাধ্যমিক পাস হিসেবে চাকরি পাওয়া যাবে, কিন্তু আইসিডিএস ওয়ার্কার হেল্পার নতুন যে নিয়োগগুলো হবে, নতুন যেগুলো হবে মানে ইতিমধ্যে যেগুলো হয়েছে সেগুলোতে কোনো অসুবিধা নেই। নতুন করে আইসিডিএস এর যে ফর্ম বেরোবে সেখানে ফর্ম ফিল আপ করতে গেলে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 35, এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকের জন্য। আচ্ছা, তারপরে তরুণ চন্দ্র কমেন্ট করেছো, স্যার হুগলির কি 18 তারিখের ফাইনাল শুনানি, যাই হোক বানানগুলো একটু ভুল করেছো, অসুবিধা নেই। 18 তারিখ ফাইনাল শুনানি নাকি আবার ডেট পিছবে, মানে দেখো হুগলি তো থেকে তো এটা প্রকাশ হবে না, এটা সুপ্রিম কোর্ট থেকে ওবিসি সংক্রান্ত রায়টা প্রকাশ হবে। সুপ্রিম কোর্ট থেকে ওবিসি সংক্রান্ত রায়টা প্রকাশ হওয়ার কথা রয়েছে আগামী 18 ফেব্রুয়ারি।
এটা কিন্তু এর আগে গত জানুয়ারি মাসের 28-29 তারিখে এই সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। সেটা 28 তারিখেই ঘোষণা করে দিয়েছিল যে এটা ওবিসির ঘোষণা আজকে হবে না, 18ই ফেব্রুয়ারি হবে। এখন 18ই ফেব্রুয়ারিতে চলে আসতে মানে চললো আর কি, ঠিক আছে, চলে আসছে প্রায়। এই আজকে হচ্ছে 11 তারিখ, তো আজকে মঙ্গলবার, পরের মঙ্গলবার হচ্ছে 18 তারিখ। এখন আমাদের দেখার যে আগামী 18 তারিখে ওবিসি রায়টা বেরোচ্ছে কিনা। যদি আরো পিছিয়ে যায় তোমাদের সবকিছু আরো পিছিয়ে যাবে, নিশ্চিন্ত থাকো। যদি ওবিসি রায় পিছিয়ে যায় তোমাদের সবকিছু আরো পিছিয়ে যাবে, নিশ্চিন্ত থাকো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, যাই হোক, সবার চেষ্টা করেছে, যারা কমেন্ট করেছে উত্তর দেওয়ার, আশা করি উত্তরগুলো পেয়েছো। বাকি যারা পরে লাইভে জয়েন হয়েছো, এটুকু বলবো যে লাইভটা শেষ করছি, প্রথম থেকে ভিডিওটা দেখবে। আরেকটা কথা আরেকবার জন্য বলছি, যদি আগে বলেছি, সেটা হলো যে আমার এই যে ভিডিওটা, এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিংক দেওয়া আছে। তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে যদি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাতে ক্লিক করো, তো সেখানে জয়েন হতে পারো। হলো, আরেকটা আছে, যারা বলছো যে স্যার এই কি করে প্রস্তুতি নিব, দেখো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো, যেখানে সাবস্ক্রাইব, তোমাদের মোবাইলে যেখানে সাবস্ক্রাইব বাটনটা শো করে, তারপরে জয়েন বলে একটা বাটন শো করে। তোমার জয়েন মানে হচ্ছে, সেটা হচ্ছে ইউটিউবের মেম্বারশিপ নেওয়া, আমার চ্যানেলের মেম্বারশিপ নেওয়া। তোমরা সেখানে দু ধরনের অপশন রয়েছে, একটা খুব সম্ভবত 29 টাকা মাসে মাসে পে করতে হয়, আর একটা হচ্ছে বোধহয় খুব সম্ভবত 189 or 169 কিছু একটা হবে, মানে 29 পে করেও আমার ইউটিউবের মেম্বারশিপ নিতে পারো। ঠিক আছে, সেখানে কিছু এক্সক্লুসিভ ভিডিও থাকে, যেগুলো হচ্ছে সবার জন্য থাকে না। যারা পে করে মেম্বারশিপ নেয় তারা সেই ইন্টারভিউ সংক্রান্ত প্রস্তুতির ভিডিওগুলো তারা দেখতে পারবে। তো যদি মনে করো, আমি বলবো যেটা সিলভার প্ল্যান রয়েছে, সেই সিলভার প্ল্যানটা নাও। সেই সিলভার প্ল্যান নিলে তোমরা সব ভিডিও অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সেটার প্রাইস হচ্ছে 189 এর মতো। হলো, এবং এটা রিকারিং পেমেন্ট। তো তোমরা আমার চ্যানেলে মেম্বারশিপ নিতে চাইলে, দেখবে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইবড যে বাটনটা রয়েছে তার পাশে জয়েন বলে একটা বাটন রয়েছে, ইউটিউবেই, মোবাইলেই। তো সেখানে জয়েন হতে চাইলে সেখানে ক্লিক করে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দিয়ে তোমরা আমার ইউটিউবের মেম্বারশিপ নিতে পারো। সেখানে আলাদা করে কিছু ভিডিও রয়েছে, থাকবে, এবং আগামী দিনেও পোস্ট করা হবে। সেই ভিডিওগুলো শুধু তারাই দেখতে পারবে যারা হচ্ছে পেইড মেম্বারশিপটা নেবে। তোমরা অনেকেই এটা সম্বন্ধে জানো, পেইড মেম্বারশিপ ইউটিউবে। যারা জানে না, আমি তাদের জন্য জাস্ট বললাম। আচ্ছা, চলো, আদারওয়াইজ আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আরেকবার বলে দিচ্ছি, 9641015588। এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, 9641015588। প্রত্যেকে ধন্যবাদ, অনেকক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখলে। যারা পরে জয়েন হয়েছো তাদের বলবো আরও একবার যে ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে, লাইভটা শেষ হলেই। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে। এরপরে থেকে সাবস্ক্রাইব না করলে লাইভ ভিডিওতে কমেন্ট করা যাবে না, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ।